সো আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? তো আজকে মূলত আমরা ভার্সিটি এ ইউনিটের স্থিতিবিদ্যার ক্লাস করব। এটা হচ্ছে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8। ম্যাথ সেকেন্ড পেপারের আমার হচ্ছে চ্যাপ্টার 8। সো ভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ মূলত সেম প্যাটার্নের এমসিকিউ আমরা বেশি দেখি। যে আমরা যেরকম হচ্ছে বোর্ডে অনেক বড় বড় ম্যাথ দেখি, যেগুলো হচ্ছে আমরা অনেক সময় কী করি যে টাইপ ওয়াইজ হচ্ছে প্রায় মনে রাখি, এরকম টাইপের যে এই সেম প্যাটার্নে আমার আগাইতে হয়। বাট মোটামুটি ভার্সিটির কোশ্চেনগুলোতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেম প্যাটার্নের এমসিকিউ আসে, এবং ম্যাক্সিমাম এমসিকিউগুলো আমরা শর্টকাট দিয়ে করতে পারি আর কি। বা হচ্ছে চ্যাপ্টার 8-এর আমার তো 8.1, 8.2, 8.3 তিনটা চ্যাপ্টার না। সো এর মধ্যে ভার্সিটিতে ম্যাক্সিমাম দেখা যায় 8.1-এর হচ্ছে টপিক থেকেই বেশি কোশ্চেন দেয়। সো আমরা আজকে মূলত হচ্ছে ভার্সিটিতে বিগত বছর আসা বিভিন্ন কোশ্চেন সলভ করব, প্লাস কিছু কনসেপ্টও আমরা দেখব। আচ্ছা, সো প্রথমত আমাদের হচ্ছে প্রথমত আমাদের এখানে বিভিন্ন সূত্র লিখে দিছে। সো এই সূত্র আমরা সবাই আগে থেকে জানি, এটা ফিজিক্সের ভেক্টরেও ছিল যে দুটি ভেক্টর যদি হচ্ছে একই বিন্দুতে ক্রিয়া করে, দুটি ভেক্টর যদি আমার হচ্ছে একই বিন্দুতে ক্রিয়া করে, তখন ওই দুটি ভেক্টরের লব্ধি আমার কি হয়, লব্ধির ফর্মুলা হচ্ছে সামান্তরিকের সূত্র দিয়ে এটা হয়, এটা আমরা সবাই জানি। দেন 2 নাম্বার যেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে হচ্ছে দুইটা ভেক্টরই হচ্ছে একটা নির্দিষ্ট লাইনের উপর লাই করবে। যেমন হচ্ছে পি ভেক্টর এবং পি ভেক্টরের উপরই আরেকটা ভেক্টর কিউ ভেক্টর লাই করতেছে। সো আমার হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কত, 0 ডিগ্রি। এবং এরকম কন্ডিশনের ক্ষেত্রে বা এরকম কেসের ক্ষেত্রে আমার ওই দুটা ভেক্টর আমি সর্বোচ্চ মান পাই, ওই দুটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাই। তার মানে আমাদের যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হলে আলফার মান কত বা তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা আমরা জানি। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার ভেক্টরের দুটো ভেক্টর যদি হচ্ছে অপোজিট ডিরেকশনে হয়, ধরেন হচ্ছে একটা পি আর একটা হচ্ছে কিউ, অপোজিট ডিরেকশনে যদি হয় তখন ওই দুটো ভেক্টরের মিনিমাম হচ্ছে কি, মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। সো আমরা চাইলে এই জিনিসটা এখানে মান বসে বের করতে পারি যে আলফার মান এখানে 180 ডিগ্রি বসালে আমরা দেখবো যে পি মাইনাস কিউ আসতেছে। আবার এখানেও সেম যে আলফার মান এখানে 0 ডিগ্রি বসালে আমার ম্যাক্সিমাম ভ্যালু যেটা বা লব্ধির যে সর্বোচ্চ মানটা সেটা পাবো আমরা কি, পি প্লাস কিউ। সো গুড। দেন থার্ড কেস, এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে। সো আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা কি বলতে পারি যে ধরেন দুইটা ভেক্টর হচ্ছে যদি এরকম হয় পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এবং তাদের লব্ধি যদি হয় এটা আর, তখন হচ্ছে আমরা কি বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এটা হচ্ছে অনেক কিছু ম্যাথে এরকমও করা যায় যে কিউ ভেক্টরটাকে আমি হচ্ছে সমান্তরালে সরিয়ে নিয়ে আসলে আমরা একটা পিথাগোরাস ফর্মুলা দিয়েও করতে পারি চাইলে, যে পিথাগোরাসের ফর্মুলা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এভাবেও চাইলে করা যায়। দেন আমার হচ্ছে 4 নম্বরে যেটা বলছে যে পি ও কিউ সমান হলে আর ইজ ইকুয়াল টু √2p cos আলফা বাই 2 এবং থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। সো এইটা হচ্ছে আমরা ফিজিক্সের খ নাম্বার অনেক সময় দেখি আসে, অনেক সময় দেখি যে ফিজিক্সের খতেও আসে যে দুটো ভেক্টর সমান হলে তাদের লব্ধি বের করো। সো এখানে যেটা বলছে যে আমার হচ্ছে পি ও কিউ দুটো সমান এবং বলছে যে আর ইজ ইকুয়াল টু তখন √2p cos আলফা বাই 2, এটা আপাতত মনে রাখেন। বাট আপনার যদি প্রুফ লাগে তখন হচ্ছে আপনি এভাবে প্রুফ করতে পারেন চাইলে, কিভাবে যে যেহেতু দুটো ভেক্টর সমান, সো আমরা কি বলতে পারবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। দেন এখান থেকে আমার 2p স্কোয়ার কমন নিব, 2p স্কোয়ার কমন নিয়ে কি করবো 1 প্লাস cos আলফা। দেন এখানে আমি কি পাবো 4p স্কোয়ার cos আলফা বাই 2, cos স্কোয়ার আলফা বাই 2 সরি। এরপর এটাকে রুট করবো, কারণ আমরা জানি কি 1 প্লাস cos আলফা বাই আলফা ইজ ইকুয়াল টু কি 2 cos স্কোয়ার আলফা বাই 2। সো এইভাবে আমরা এটা প্রুফ করতে পারি যে আর ইজ ইকুয়াল টু √2p cos আলফা বাই 2। বাট ভার্সিটিতে কোনো প্রুফ আসে না, ভার্সিটিতে কি আসবে যে এইটার হচ্ছে আমার এটা দিয়ে এমসিকিউ আসবে, বাট সিকিউতে দিতে পারে যে হচ্ছে দুটি ভেক্টর সমান হয় তাদের লব্ধি বের করো, আড়াই মার্কসে সিকিউ দিতে পারে। 5 নম্বরে যেটা বলছে যে দুটি বলের লব্ধি আর ক্ষুদ্রতম বল এবং কিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কি কাহিনী হবে। আচ্ছা, সো দুটি বলের লব্ধি আর ক্ষুদ্রতম বল এবং কিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, এই যে এখানে ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা দিছে, এই দুইটা ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি 50 to 60% আমরা জিনিসপাতি এমসিকিউ হচ্ছে আমরা এখান থেকে কমন পাই। কি বলছে যে আলফা ইজ ইকুয়াল টু যদি cos ইনভার্স মাইনাস কিউ বাই পি হয়। সো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, কেসটা কি, কেসটা হচ্ছে ধরেন যদি এমন হয় যে একটা ভেক্টর হচ্ছে পি, বা এটাকে আমি ধরলাম কিউ ধরলাম, ঠিক আছে, কিউ, এবং আরেকটা ভেক্টর হচ্ছে পি, এবং এই দুটা ভেক্টরের লব্ধি যদি হয় যে কোনো একটি ভেক্টরের উপর লম্ব, কার উপর লম্ব, কিউ এর উপর লম্ব। সবসময় মনে রাখবেন যার উপর লম্ব হয় সেটা সবসময় ছোট বল হয়, ছোট বল।
বা ছোট মান হয়, তার মান ছোট হয় আর এর মান বড় হয়। কারণ কি? কারণ এই বড় মানটা ওকে টেনে 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 একদম 90 ডিগ্রি নিয়ে আসে। ওকে, সো এখানে আমাকে যেটা বলছে যে যদি হচ্ছে এরকম হয় যে দুটি বলের লব্ধি যে কোনো একটি ভেক্টরের উপর লম্ব, এরকম কেস যদি হয়, এরকম কেস আমরা কোথায় দেখছি? এরকম কেস দেখছি আমরা হচ্ছে ফিজিক্সে। কোথায়? যে একটি নৌকা যদি হচ্ছে সরাসরি বা সোজাসুজি অপর পারে পৌঁছায়, তখন আমার কি হয়? তখন আমার মূলত এই কেসটা হয়। তো এরকম যদি কেস থাকে তখন আমি আলফার মান কীভাবে বের করতে পারি? আলফার মান বের করতে পারি যে এই ফর্মুলাটা, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস কিউ বাই পি, বা আপনি এভাবে মনে রাখতে পারেন যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স উপরে ছোট মান নিচে বড় মান, উপরে ছোট মান নিচে বড় মান। ওকে, 2 নাম্বার বলছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই কেসের ক্ষেত্রে লব্ধি কীভাবে বের করবেন? রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি হচ্ছে কি আমার, পি হচ্ছে আমার হচ্ছে বড় মান, পি হচ্ছে আমার কি বড় মান, আর কিউ হচ্ছে কি আমার ছোট মান। ওকে, এরপরে দেখেন বলছে দুটি বলের লব্ধি যদি বৃহত্তম বলের সাথে যে কোণ উৎপন্ন করে বৃহত্তম বলটিকে দ্বিগুণ করায়, যদি উক্ত কোণটি অর্ধেক হয়েছে তবে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। আচ্ছা, সো বলছে যে যদি দুটি বলের লব্ধি আর বৃহত্তম বলের সাথে যে কোণ উৎপন্ন করে বৃহত্তম বলটিকে দ্বিগুণ করায়, যদি উক্ত কোণটি অর্ধেক হয়ে যায় তবে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হয় কত? আলফা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। ওটা হচ্ছে দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো আমাকে বলছে যে দুইটা বলের লব্ধি আর, এটা খুবই ইজি জিনিস, ধরেন পি আর কিউ, এদের লব্ধি ধরেন আর, যেখানে পি হচ্ছে আমার বড় বল, পি হচ্ছে কি আমার বড় বল। এখন বলছে বৃহত্তম বলটির সাথে যে কোণ উৎপন্ন করে আমার এই লব্ধিটা থিটা, এবং বৃহত্তম বলটিকে যদি দ্বিগুণ করায় যদি উক্ত কোণটি অর্ধেক হয়ে যায়, ধরেন এটাকে আমি যদি দ্বিগুণ করছি, সো আমার হচ্ছে এই থিটা হয়ে যাবে কত? থিটা বাই 2 যদি হয়ে যায়, কত হয়ে যায়? থিটা বাই 2। তখন আসলে এই দুইটা বলের লব্ধি, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হবে আমার 120 ডিগ্রি। আবার বলি, যদি পি ও কিউ এর বলের লব্ধি আর যদি যে কোনো একটা বৃহত্তম বল, অবশ্যই বৃহত্তম বলের সাথে থিটা হইতে হবে, বৃহত্তম বলের সাথে যদি থিটা হয় এবং ওই লব্ধিকে যদি দ্বিগুণ করার পরে ওই বৃহত্তম বলের সাথে আমার কোণ যদি অর্ধেক হয়ে যায়, তখন আসলে এটা কি মিন করে? এটা মিন করে যে আমার হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। ওকে, জোস। নেক্সট দেখেন বলছে লব্ধির দিক নির্ণয়ের রাশিমালা ট্যান থিটা। আচ্ছা, এটা হচ্ছে আমার মানের ফর্মুলা। সো এটা হচ্ছে মূলত সবাই জানেন, ফিজিক্সে বহুত এই সূত্র দিয়ে ম্যাথ করছেন, তো এটা বোঝানোর মানে কিচ্ছু নাই, বাট যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যার সাথে কোণ সেটা হয় আলাদা। যেমন হচ্ছে ধরেন পি এবং কিউ এর লব্ধি আর সেখানে হচ্ছে ধরেন কোণ হচ্ছে থিটা হচ্ছে পি এর সাথে, থিটা যদি পি এর সাথে হয় তখন পি লিখবো আমি আলাদা। আচ্ছা, দেন নেক্সট বলছে কি দুইটি বল যদি পি ও কিউ এর লব্ধি আর হয় এবং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তবে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স। আচ্ছা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে সতর্ক বার্তা হচ্ছে কি, যত পারা যায় ইম্পর্টেন্ট শর্টকাট মনে রাখবেন, উল্টাপাল্টা শর্টকাট বেশি মনে রাখবেন না। ধরেন আপনার যদি এক চ্যাপ্টারে শর্টকাট মনে রাখে 50টা, এবং এই শর্টকাট মনে রাখার জন্য যদি আবার আরেকটা শর্টকাট মনে রাখা লাগে, তাহলে তো আপনার হচ্ছে কোনো লাভ নাই। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেগুলো একদম ইম্পর্টেন্ট শর্টকাট, যেটা একদম না জানলে না অনেক বেশি ম্যাথ আসে এই শর্টকাট দিয়ে, ওগুলো মনে রাখবেন, বাকিগুলোর একদম মেইন ফর্মুলা মনে রাখবেন এবং এভাবে ম্যাথ করবেন আর কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। ওকে, সো এরপরে কি বলছে যে আচ্ছা এখানে অনেক হাবিজাবি লিখছে, একটি বল অপরটি দ্বিগুণ হলে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, পড়লেই বুঝবেন, আসলে আমার বোঝানোর কিছু নাই, সরস না কেন। ওকে, এরপর দেখেন বাচ্চারা কি বলছে যে বলের ত্রিভুজ সূত্র। আচ্ছা, বলের ত্রিভুজ সূত্র আমরা সবাই জানি, এটা বইয়ে খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দেওয়া আছে। বলছে কি যে বলের ত্রিভুজ সূত্র হচ্ছে একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা গেলে বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করে, একে বলের ত্রিভুজ সূত্র বলে। আচ্ছা, কি বলছে যে একটি বিন্দু ক্রিয়ারত তিনটি বলকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে, মানে হচ্ছে ধরেন তিনটা বল পি কিউ আর, তিনটা বলকে আমি যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা আমি হচ্ছে একই ক্রমে মানে হচ্ছে ইয়া করি, যেমন পি এর সমান্তরাল এটা পি লিখলাম, কিউ এর বরাবর কিউ লিখলাম, এবং আর এর বরাবর যদি আর লিখতে পারি, তখন আমার হচ্ছে এই ধরনের ইয়াগুলোকে কি বলা হয়? বল ত্রিভুজের সূত্র বলা হয়। আচ্ছা, বলের ত্রিভুজ সূত্র বলা হয়। আচ্ছা, বলের ত্রিভুজ সূত্র আমরা আবার জানি কি যে বলের ত্রিভুজ সূত্র হচ্ছে কি বলেন তো? মান ডিভাইডেড বাই হচ্ছে কি কোণ, তার সংশ্লিষ্ট কোণ। আমি সামনে দেখাচ্ছি আরো।
ওকে, আচ্ছা স্লাইডগুলো তো আউলা ঝাউলা কেন। ওকে, এরপরে কি বলছে দেখেন, কোনো নির্দিষ্ট দিকে বেগের অংশক বলছে এক্স এর দিকের অংশক কি ইউজ ইকুয়াল ডব্লিউ সাইন বিটা। আচ্ছা এগুলো ম্যাথ করার সময় বুঝবেন, এগুলো হচ্ছে এত ফর্মুলা তো এভাবে মনে রাখার কোনো কারণ নেই। লম্বাংশ উপপাদ্য এটাও আমি ম্যাথ করার সময় বুঝিয়ে দিব না, প্যারা নাই। লামির উপপাদ্য, সাইন রুলের মতো, তিনটি বল সামঞ্জস্যকর শর্ত, যে কোনো দুইটি বল গ্রেটার দেন তৃতীয় বল। হ্যাঁ এটা মনে রাখেন একটু, তিনটা বল সাম্যাবস্থা সৃষ্টি করার শর্ত কি, যে দুইটা বল হচ্ছে তৃতীয় বল হচ্ছে বড় হবে। যেমন হচ্ছে ধরেন আমাকে যদি বলে যে একটা ত্রিভুজে তিনটা বাহু হচ্ছে 3, 4, আরেকটা ধরেন হচ্ছে 9, কথার কথা। এখন যদি বলে যে এই তিনটা বাহু দ্বারা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 9 সেন্টিমিটারের কোনো ত্রিভুজকে বানানো সম্ভব, উত্তর হচ্ছে না। কেন না? কারণ 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 কি 9 চেয়ে বড়? না, বড় না, ছোট। কিন্তু তাহলে এই জন্য হচ্ছে আমার কি হবে না, ত্রিভুজের হবে না। কারণ ত্রিভুজের আমার শর্ত কি, যে দুইটা বাহুকে যোগ করলে আমার অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। যেমন হচ্ছে এই দুটাকে যোগ করলে এটা চেয়ে বড় হইতে হবে, এই দুটাকে যোগ করলে এটা চেয়ে বড় হইতে হবে, আবার 1 আর 3 নাম্বারটা যোগ করলে দ্বিতীয়টা চেয়ে বড় হইতে হবে। এরকম প্যাটার্ন হচ্ছে আপনার ফলো করতে হবে। ওকে, এরপরে দেখেন আমাকে কি বলছে, √3 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান নির্ণয় করো। আচ্ছা এটা আপনারা একটু ভিডিওটা পজ করে আপনারা যদি নিজে নিজে ট্রাই করেন তো দেখেন তো পারেন কিনা বা কঠিন লাগে কিনা। আশা করি এটা পারবেন। বলছে যে √3 এককের দুটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান কত? তাদের লব্ধির মান হবে √3 হবে। কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমার এরকম একটা আছে, এরকম একটা হচ্ছে খ নাম্বারে কোশ্চেন আসতো বা বইয়ে এরকম একটা লাইন আছে, যদি দুটি সমান বলের লব্ধি দুইটি সমান বলের লব্ধি যদি ওই বলদ্বয়ের কারো সমান হয়, মানে ওই বলদ্বয়ের সমান হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। সো আমরা জানি কি, যে দুটি সমান বলের লব্ধি যদি ওই বলদ্বয়েরই সমান হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 120 ডিগ্রি। কিরকম? ধরেন আমার হচ্ছে পি একটা বল, আরেকটা হচ্ছে পি বল, এবং এই দুইটা বলের লব্ধি হচ্ছে পি, এই দুইটা বলের লব্ধি হচ্ছে আমার পি। তখন আমি কি বলবো, যে তখন আমার হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। তখন আমার তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার হচ্ছে যদি এমন হয় যে আমার এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমার দুইটা সমান বলের লব্ধি, আমি এই জিনিস আমি জানি না যে আমার আসলে দুইটা সমান বলের লব্ধি যদি ওই বলদের সমান হয় তখন কোণ 120 ডিগ্রি, এটা ধরুন আমি জানি না, তখন আমি কি করব? তখন আমি জাস্ট এই ফর্মুলা ফেলবো যে r² = যদি দুইটা সমান, তখন p² + p² 2p² cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত? cos 120 ডিগ্রির মান হচ্ছে -½ সো 2p² + 2p² -½ 2 তো কাটাকাটি, তখন হচ্ছে 2p²। ওকে 2p² cos 120 ডিগ্রি মানে হচ্ছে কত? cos 120 ডিগ্রি মানে হচ্ছে cos 60, আচ্ছা -½ ঠিকই তো আছে। -2 2p² - 2p² = 0। ও আচ্ছা ভুল করছি তো। আচ্ছা দুটি সমান বলছে √3 এককে দুটো সমান বল, সো আমার হচ্ছে এখানে √3 বসাইতে হবে। √3² + √3² + 2 × √3 × √3 cos 120 ডিগ্রি, এভাবে করতে হবে আসলে। তখন আমার হচ্ছে -2 কাটাকাটি যাবে, √3 × √3 হবে, এখানে 2√3² হয়, 2√3² - √3² হয়। সো এখানে থাকে হচ্ছে লাস্টে √3², এটাকে রুট করে দিলে r = √3 হয় আর কি, এই যে এরকম হয় আর কি, বুঝছেন? 2p² - p² হয় = p²। সো এইভাবে চলে আপনারা করতে পারেন। ওকে, নেক্সট কি বলছে, যে 8 নিউটন এবং 3 নিউটনের দুইটি বল একটি বিন্দুতে যদি 60 ডিগ্রি কোণে একটি বস্তুটি ক্রিয়ারত, বলদ্বয়ের লব্ধির মান বলছে কত? ওকে, সো
দেখেন 8 নিউটন এবং 3 নিউটনের বল দুইটা কিন্তু আমার হচ্ছে ভিন্ন। বল দুইটা কি? বল দুইটা হচ্ছে আমার ভিন্ন, সমান না। এখন বলছে যে একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে যদি একটি বস্তুটি ক্রিয়ারত হয় তখন বলদের লব্ধির মান কত। এটা তো আপনার হচ্ছে কোনো কিছু দেখার বিষয় না, কোনো কিছু করার বিষয় না। খালি করবেন কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভারটা করবেন। কইরা করবেন কি 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 3। মানে এই চ্যাপ্টারটা এত ইজি, এটা আমার করাইতে হচ্ছে শরম লাগতেছে আর কি। cos 60 ডিগ্রি, এরপর এখান থেকে জাস্ট মান বের করবেন, আর কিচ্ছু না। এখান থেকে জাস্ট কি করবেন, মান বের করবেন। সো এটা মান কত হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হিবিজিবি রুট ওভার 64 প্লাস 9 প্লাস ক্যালকুলেশন করে আর এর মানটা যেটা পাবেন সেটা হচ্ছে আমার কি, যে √97 পাবেন। আচ্ছা, ও এখন তো আপনার মানে এটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি তো এটা ইয়াতে হিসাব করতে পারবো না, ক্যালকুলেটর হিসাব করতে পারবো না। ক্যালকুলেশন না করতে পারলে এটা মুখ হিসাব করা যায়। 64 প্লাস 9 কত, 73। আর এখানে কত হয়, 8 দুগুণে 16, 348। 48 আর cos 60 মান কত, হাফ। 48 হতে 24, তাহলে 73 প্লাস 24 কত হয়, 97। এই যে √97, এটা হবে অ্যান্সার। তো এগুলো ইজি আছে মোটামুটি, অনেক ইজি। আমার আবার গালি দেন না যে ভাই এত ইজি চ্যাপ্টার কেন করাইতেছে, করানো লাগবে, টাকা দিচ্ছেন এই জন্য। আচ্ছা, দুটি সমান মানের বল বলছে পি এর সর্বনিম্ন লব্ধির মান কত। আচ্ছা, দুটি সমান মানের বল হচ্ছে পি, ওকে, এবং এর সর্বনিম্ন লব্ধির মান কত, এবং এর সর্বনিম্ন লব্ধির মান তো 0। একটা জিনিস খেয়াল করেন, আমার দুইটা বলের লব্ধি হয় আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। দুইটা বলের লব্ধি আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হয়, পি প্লাস কিউ। এবং আর মিনিমাম, যেটা আমি একটু আগে বলছি যে আর মিনিমাম হয় কত, পি মাইনাস কিউ। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু হবে 0 ডিগ্রি এবং এই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এ হচ্ছে কন্ডিশন, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার কি কন্ডিশন। এখন আমাকে বলছে যে দুটি সমান মানের বল পি এর সর্বনিম্ন মান কত। এখন সর্বনিম্ন মান হবে তাহলে পি মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, এই যে এটা হবে আমার অ্যান্সার। তো প্রতিটা কোশ্চেন আমি স্লাইড সরানোর পরে আগে হচ্ছে নিচে ট্রাই করবেন, এরপরে হচ্ছে আমি করব। 14 বলছে কি 2 নিউটন এবং 5 নিউটন মানে দুইটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত, উহাদের সর্বাধিক লব্ধি কত। ওকে, বলছে 2 নিউটন 5 নিউটন মানে দুইটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত। মানে কি একই রেখায় একই দিকে, মানে হচ্ছে এই দিকে একটা ক্রিয়ারত 2 নিউটনের একটা বল, 2 নিউটনের একটা বল এদিকে ক্রিয়ারত, এবং 5 নিউটনের একটা বল একই দিকে ক্রিয়ারত। আপনি যাচ্ছেন 2 নিউটন বলে, ধরেন একটা বস্তুকে আমি 2 নিউটন বলে ধাক্কাচ্ছি এবং আমার পিছে আমারে আবার আরেকজনে 5 নিউটন বলে ধাক্কাই দিয়েছে। তার মানে কি হলো, যে বস্তুটা আসলে যাবে কত, 7 নিউটনে। এবং আমি আবার এটাও জানেন আপনারা, যদি এখানে সর্বাধিক কথার উল্লেখ না থাকতো তবুও যদি বলতো যে লব্ধি কত, এই লব্ধি তো 7। এখন এখানে সর্বাধিক উল্লেখ করছে তবুও লব্ধি কত হবে, 7ই হবে। কারণ সর্বাধিকের ক্ষেত্রে কি হয়, যে পি প্লাস কিউ হয়। সর্বাধিকের ক্ষেত্রে কি হয়, যেটা পি প্লাস কিউ হয়। অর্থাৎ আমার এটা অ্যান্সার কি হবে, 7 নিউটন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে ইটি বলের কি, ইটি বলের লব্ধি, ও 2টি বলের লব্ধি মনে হয় হবে, দাঁড়ান, হ্যাঁ 2টি বলের লব্ধি হবে, 2টি বলের লব্ধি এটা। আচ্ছা, বলছে কি যে 2টি বলের লব্ধি হচ্ছে 40 নিউটন, যা ক্ষুদ্রতম বলের ক্রিয়ারেখার উপর লম্ব। ক্ষুদ্রতর বলটি হচ্ছে 30 নিউটন এবং হলে, ক্ষুদ্রতর বলটি 30 নিউটন হলে বৃহত্তম লব্ধি কত। ক্ষুদ্রতম বলটি 30 নিউটন হলে বৃহত্তম লব্ধি কত। সো এইটাতে যেই কাহিনী করবেন, আচ্ছা কাহিনী কি করবেন দেখেন, আমার হচ্ছে দুইটা বলের লব্ধি বলছে 40 নিউটন। দুইটা বলের লব্ধি কত, 40 নিউটন, যা ক্ষুদ্রতর বলের উপর লম্ব। তার মানে এটা কোন কন্ডিশন, এই যে এই কন্ডিশনটা না। ধরেন ক্ষুদ্রতম বলটা হচ্ছে আমি ধরছি কিউ, এবং আরেকটা বল হচ্ছে পি, যেটা হচ্ছে কিউর চেয়ে অনেক বড়, এবং এটা হচ্ছে আর, যেটা হচ্ছে ক্ষুদ্রতম বল যেটা কিউ এর উপর লম্ব। এবং আমাকে বলছে দুইটি বলের লব্ধি, আর এর মান দেওয়া আছে আমার 40 নিউটন এবং আমার কিউর মান দেওয়া আছে 30 নিউটন, যেটা হচ্ছে ক্ষুদ্রতম বল। আমি আগে কি বলছি, যে ক্ষুদ্রতম বলের উপর লম্ব হয়, ক্ষুদ্রতম বলের উপর লম্ব হয়। ওকে, সো আমার এটা দুইটা ফর্মুলা কি, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ক্ষুদ্রতম বল ডিভাইডেড বাই
বৃহত্তম বল। সো কজ ইনভার্স ক্ষুদ্রতম বল কি -30, বৃহত্তম বল কি আমি জানি। ওরে খোদা, আমার তো এখানে আলফা দেওয়াই নাই, আমি এই ফর্মুলা কেন দিতেছি? আচ্ছা দাঁড়ান, এটা একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা আমার জানা আছে কি, লব্ধির ক্ষেত্রে √, বৃহত্তম বলের উপর স্কয়ার মাইনাস ক্ষুদ্রতম এর উপর স্কয়ার, বৃহত্তমর উপর স্কয়ার মাইনাস ক্ষুদ্রতমর উপর স্কয়ার। ওকে, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এই ফর্মুলার মধ্যে জাস্ট মান বসাবো। আমার হচ্ছে আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 40 স্কয়ার, এই যে 40 স্কয়ার করলাম। বৃহত্তম বলের মান দেওয়া নাই, বৃহত্তম বলের মান আমার দেওয়া নাই, সরি বৃহত্তম দেওয়া নেই, আর ক্ষুদ্রতম দেওয়া আছে 30 স্কয়ার। এরপরে বৃহত্তম মান কেমনে বের করবেন, √40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, এই যে এটা 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, এটাই হচ্ছে আমার কি বৃহত্তম বল এর লব্ধি। সো এটার মান যা আসে তা, যা আসে তা। সি এর মান কত আসে 50 নিউটন, সি এর মান কত আসে 50 নিউটন। তার মানে আমি কি করছি যে আমি জাস্ট এই ফর্মুলায় হচ্ছে এই যে আর ইকুয়াল টু কি দেওয়া আছে আমার √, বৃহত্তম মাইনাস ক্ষুদ্রতম স্কয়ার। সো এইখানে জাস্ট হচ্ছে আমি কি করছি বৃহত্তম মানটা বের করে ফেলছি এই পাশে এনে। আচ্ছা, এটা চাইলে আপনারা আরেকটা কাজও করতে পারেন এরকম ভাবে যে অনেকে হচ্ছে এটাকে এভাবে ভাঙায় নেয়, ধরেন এটা কিউ না, এটা তো হচ্ছে পি, এটা হচ্ছে আর। তো অনেকে হচ্ছে ফর্মুলা ফিল করার জন্য এটা কেমন করে, ধরেন এই কিউটাকে সমান্তরালে এখানে সরায় নিয়ে আসে, মানে এই কিউটাকে টেনে ধরে এখানে নিয়ে আসে। তার মানে হচ্ছে কি হয় যে কিউ তো এইটা, পি তো এইটা, আর তো এইটা, কিউটাকে সমান্তরালে এখানে সরায় নিয়ে আসার কারণে এই যে দেখেন এটা তো পি, তাহলে मेरा पूरी जिंदगी बर्बाद हो जाएगा। আচ্ছা, সো এইটার মধ্যে দেখেন এই এটা একটা ত্রিভুজ হয়ে যায় না, এই ত্রিভুজে জাস্ট কি করবেন, এটা হচ্ছে অতিভুজ, মানে ত্রিভুজ আমি কি লিখতে পারি, পি স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা মনে রাখে অনেকে, এভাবে মনে রাখে, বুঝছেন? এইখান থেকে কিন্তু এই কাহিনী আসছে। আবার সেম ভাবে আলফার মানও এখান থেকে এভাবে প্রুফ করা যায়। সো এত বেশি জানলে অনেক সময় পাগল হয়ে যাবেন, আপনি ডিরেক্ট এই ফর্মুলা মুখস্থ রাখেন যে আর ইজ ইকুয়াল টু √, বৃহত্তম স্কয়ার মাইনাস ক্ষুদ্রতম স্কয়ার, এখান থেকে বৃহত্তম মানটা বের করে নেবেন। ওকে, কি বলছে, 15 নিউটন এবং 10 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল 5 মিটার লম্বা হালকা রডের দুই প্রান্তে কার্যকর হলে বৃহত্তম বল থেকে লব্ধি কত দূরে ক্রিয়া করবে। ওকে, লব্ধি কত দূরে ক্রিয়া করবে, এই বড় একটা রড, এইখানে হচ্ছে আমার বৃহত্তম বল কত 15 নিউটন, এখানে আমার ক্ষুদ্রতম বল কত 10 নিউটন। এবং আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এদিকে একটা চাপে ধরে রাখছে এবং এটা হচ্ছে আমার 5, সো আমি এটাকে ধরলাম x, এটাকে ধরলাম 5 মাইনাস এক্স। এখন আমি করব কি, এখন আমি করব হচ্ছে আমার ফর্মুলা জানি কি 15 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু 5 মাইনাস এক্স, 10 ইন্টু 5 মাইনাস এক্স। এখন আমি এখানে কি করব যে 15x ইজ ইকুয়াল টু 50 মাইনাস 10x, তাহলে 25x এই পাশে আনলে 25x ইজ ইকুয়াল টু 50, তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়, x ইজ ইকুয়াল টু হয় 2, x ইজ ইকুয়াল টু কি হয় 2। এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এটা কিসের ফর্মুলা, এটা কিসের ফর্মুলা বা এই ফর্মুলাটা কীভাবে করি আমি, আমার হচ্ছে যখন এরকম একটা সাম্যাবস্থা ক্রিয়েট করে রড বা সদৃশ সমান্তরাল বলের ফর্মুলা, যেটা বলি আমরা সদৃশ সমান্তরাল বলের ফর্মুলা, বিসদৃশ সমান্তরাল বলের ফর্মুলা। আচ্ছা, সো এক্ষেত্রে আমরা কি করবো জানেন, আমরা করব হচ্ছে এখানে একটা 15 নিউটনের বল নিচে দিকে ক্রিয়া করতেছে, এখানে 10 নিউটনের বল ধরে নিচে দিকে ক্রিয়া করতেছে এবং দুইটা বলকে আমার চাপ দিয়ে উপরে দিকে ধরে রাখছে কেউ একজন, বা এটাকে ওই যে ছোটবেলায় খেলতাম না যে কি বলে ঢেকির মতো, যে ওই খেলার মতো চিন্তা করতে পারেন। সো তখন যেখানে হচ্ছে সাম্যাবস্থা ক্রিয়েট করে ওই পয়েন্টকে আমি দুই ভাগে ভাঙাই, দেন 15 থেকে এর দূরত্ব মানে 15 ইন্টু এক্স এতটুকুর দূরত্ব এবং ইজ ইকুয়াল টু কি হয় 10 ইন্টু এতটুকুর দূরত্ব 5 মাইনাস এক্স। ওইখান থেকে আমি কি করবো যে এক্স এর মানটা বের করবো, এক্সই হচ্ছে চাইছে, কারণ আমাকে বলছে কি যে হালকা রডের দুই প্রান্তে কার্যকর হলে বৃহত্তম বল থেকে লব্ধি কত দূরে ক্রিয়া করবে, বৃহত্তম বল থেকে লব্ধি ক্রিয়া করবে হচ্ছে 2, বৃহত্তম বল থেকে আমার লব্ধি ক্রিয়া করবে কত 2 মিটার দূরে আর কি, 2 মিটার দূরে। সো অনেক কিছু পারছেন। এরপরে কি বলছে, একটি বস্তুকে
50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত হবে? ওকে, মানে খুবই মানে ফাড়ায় কোশ্চেন করছে না? পুরা স্লাইডটা যদি আপনার এক পরীক্ষা আসতো সবাই ফুল মার্কস পাইতো। আচ্ছা, বলছে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, আচ্ছা পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, এগুলাকে ডিফাইন করেন। এরে নর্থ, সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। এখন আমাকে বলছে যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, এখানে হচ্ছে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে, 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। এখন বলছে আমাকে লব্ধি বলের মান কত হবে। লব্ধি বলের মান কি হবে তাহলে? এই যে বরাবর হচ্ছে আমার লব্ধি। লব্ধি কি হবে? লব্ধি হবে r ইজ ইকুয়াল টু রুট ওভার 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এটাই হচ্ছে আমার কি লব্ধি। ওকে জুস, তাহলে আর এর মান 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার করলে, এখন হচ্ছে ভাই ভার্সিটিতে আমি তো এত পয়েন্ট বের করতে আমার তো অনেক বেগ পেতে হবে, আমি করব কি? আমি করব হচ্ছে এই কাজ। 50 স্কোয়ার মানে কি বলেন? 2500। আর 20 স্কোয়ার মানে কি বলেন? 400। তাহলে কত হয়? রুট ওভার 2900। এইবার হচ্ছে খেলা জমলো। দেখেন, ধরেন আমি আগে যেগুলো হবে না এগুলোর চিন্তা করি। 40 স্কোয়ার কত হয় বলেন তো? 1600-র কাছাকাছি। 4 স্কোয়ারের 16, তবে 1600-র কাছাকাছি। তো 43 স্কোয়ারে হাইস্ট 1700-1800 ধারে কাছে যাবে, 2900 পর্যন্ত যাবে না। আবার দেখেন 50 স্কোয়ার, 50 স্কোয়ার হচ্ছে 2500-র কাছাকাছি, 5 স্কোয়ার করলে 25 হয়। আর 60 স্কোয়ারে 3600 চলে যায়, ওটা বাদ। তার মানে এটাও বাদ, এইটাও বাদ। আমার কাহিনী হচ্ছে এই দুইটা নিয়ে। আমার বানাইতে হবে কি রুট 2900। এখন দেখেন এক্সাক্ট 50 স্কোয়ার, এটাকে এক্সাক্ট 50 স্কোয়ার ধরতে পারেন আপনি চাইলে। 50 স্কোয়ারে কি হয়? 2500। আবার আরও 400 বাড়াইতে হবে, আরও 400 বাড়ানো যায় মিনিমাম আরও হচ্ছে 3 থেকে 4 লাগবে, মিনিমাম 4 লাগবে, মানে রাউন্ড 50 ধরেন, আরও 4 লাগবে। সো আপনার অবশ্যই 54 চেয়ে একটু কম হবে, 53.85। তো এটা তো বুঝতেই পারতেছেন, এগুলো হচ্ছে অ্যাজাম্পশন করে নিতে হবে, যে আপনার হচ্ছে অপশন দেখে অ্যাজাম্প করে নিতে হবে যে আসলে আমার মানটা কার কাছে যাচ্ছে। বাট অ্যাজাম্পশন করার ক্ষেত্রে খুবই সাবধান, খুব তাড়াহুড়া করা ভালো না। নর্মালি হচ্ছে ভর্তি পরীক্ষার সময় কম থাকে, কিন্তু হচ্ছে মাইন্ড খুবই কুল রাখতে হয়, তাড়াহুড়া করা যায় না। আমি আস্তে 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 ম্যাথ দেখাবো, সব করব, কিন্তু আমার হচ্ছে মানে কোনো তাড়াহুড়া নাই, কিন্তু আমার সময় গেলে যাক। বাট একটা ম্যাথে কোনো ভাববো না, তাইলেই হয়, তাইলে এমনি টাইমের মধ্যে পারা যায়। আপনি যদি একটা সিরিয়ালি বা একটা ফ্লোতে যদি ঠান্ডা মাথায় জায়গায় থাকেন, আপনি দেখবেন যে মিনিমাম সময়ের 5 মিনিট আগেও পরীক্ষা শেষ হয়ে যায় অনেক সময়। ওকে, 8 নম্বর কি বলছে? যে একই বিন্দুতে ক্রিয়ারত 2 একক ও 3 একক মানের দুইটি বলের লব্ধি মান 4 একক, বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত? ওকে, এটা আরেকটা জুস কোশ্চেন। তো চলেন এটা সলভ করি। ওকে, চলেন এটা সলভ করি। বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত 2 একক ও 3 একক মানের দুইটি বলের লব্ধি মান হচ্ছে 4 একক, বল দুইটির অন্তর্ভুক্ত কোণ কত? আচ্ছা, এটার ক্ষেত্রে আমার আগে কিছু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি কি? যে বলছে 2 একক এবং 3 একক মানে দুইটি বলের লব্ধির মাঝে 4 একক, তার মানে আমি কি বলতে পারি? যে আমার লাগবে কি? আলফার মান লাগবে। মানে আমার দেওয়া আছে যে এরকম, যে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কজ আলফা 16, হেই তেটিকা 4 12 এটা হচ্ছে আমার অন্তর্ভুক্ত কোণ, cos ইনভার্স 1/4। হোয়াট দ্য ফাক, কি করলো এটারে? 16, এই ভুল আসতো মানে স্যার, দাঁড়াও। 2 একক ও 3 একক দুটি বলের লব্ধি মান হচ্ছে 4 একক। ওকে, 4 প্লাস 9 13, 2 ইন্টু 2 দুগুণে 4, 3 4 12, কজ আলফা 13।
16 মাইনাস 13 কি হয় 3, 12 এই পাশে আনলে কি হয় 1 প্লাস cos ইনভার্স 1/4, এটা হবে অ্যান্সার cos ইনভার্স 1/4। তবু তোমরা হচ্ছে বারবার করে দেখো cos ইনভার্স 1/4 হবে। এরপরে কি বলছে, ভাঙ্গা পড়ছে। ওকে, এরপরে কি বলছে, কোনো বিন্দুতে দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মান কত? যেহেতু এটা হচ্ছে আলফা ইনক্লুডেড, আলফা দিয়ে দেওয়া আছে আমার, এই ধরনের ম্যাথগুলো যেগুলো হচ্ছে লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে লম্বভাবে থাকে বা লব্ধি কোন একটা বলের সাথে লম্বভাবে থাকে, এই ধরনের যত ম্যাথ আছে ওই ম্যাথগুলোর মধ্যে আমরা জানি কি দুইটা ফর্মুলা, একটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ছোট বাই বড়, এটাকে আমরা এইভাবে বলতে পারি আর স্কয়ার ইজ ইকুয়াল টু ইত্যাদিকা, এটা আরেকটা ভাবে কি বলা যায়, আর ইজ ইকুয়াল টু রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। ওকে জোস। আচ্ছা, সো আমার যেহেতু হচ্ছে 120 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমার কি দেওয়া আছে 120 ডিগ্রি কোণ দেওয়া আছে, সো আমি দেখেন 120 ডিগ্রি কোণ যেহেতু দেওয়া আছে, সো আমি কি করব, 120 ডিগ্রি কোণ যেহেতু দেওয়া আছে তখন আমার ফর্মুলা ফেলতে হবে কোনটা, এই যে এটা cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ছোট কি ছোটটার মান চাইছে আমার বাই বড় কি বড় হচ্ছে 10, cos আলফা মানে কি cos 120 ডিগ্রি, তার মানে ছোট কি ছোট হচ্ছে 5, তাহলে আমার ক্ষুদ্রতর বলের মান কত হবে 5 নিউটন। ওই যে সলিউশনের পাশে করে দিয়েছি আমি। ওকে, যদি এখানে আলফার মান দেওয়া না থাকতো, মানে কোণ দেওয়া নাই, তখন আমি কোন ফর্মুলা দিয়ে করতাম, এটা দিয়ে করতাম, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো নেক্সট, আচ্ছা কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের একটির মান অপরটি দ্বিগুণ হলে এবং তাদের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে? ওকে, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটির মান যদি অপরটি দ্বিগুণ হয়, মানে কি, যে মানে হচ্ছে যে এবং তাদের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে, মানে ওই একই কেস, আমি বারবার বলছি যে এই কেসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে কেসটা খুবই ইম্পর্টেন্ট, এই কেসে ম্যাথ অনেক বেশি আসে, এই কেসের ম্যাথ অনেক বেশি আসে, যে এই কেসটা অনেক ইম্পর্টেন্ট। সো বলে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটি মান অপরটি দ্বিগুণ, তাহলে অবশ্যই আমি বুঝতেই পারছি কি যে এটা যদি কে হয় কিউ হয়, এটা হবে কি 2q, এটা কি আর, এরকম হয় ব্যাপারটা। এবং আমাকে বলছে যদি এরকম হয় তবে তাদের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, মানে আমাকে বলছে এই কোণটা কত, আলফা ইজ ইকুয়াল টু কত। সো আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি কি cos ইনভার্স ছোট বাই বড়, এই যে ছোট বাই বড় কাটা, cos ইনভার্স হাফ মানে কি 120 ডিগ্রি, এটা মনে রাখবেন, cos ইনভার্স হাফ মানে কি 120 ডিগ্রি, cos ইনভার্স হাফ মানে হচ্ছে কি 120 ডিগ্রি। আবার এমনি অনেকে মনে রাখে যে একটার মানে আরেকটা দ্বিগুণ হইলেই 120 ডিগ্রি, শেষ, একটার মানে আরেকটা দ্বিগুণ হইলে 120 ডিগ্রি হয়ে যায় আর কি। আচ্ছা, 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি আর এবং প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্গত কোণ কত? আচ্ছা, দুইটা বল 3p এবং 2p,
বলদের লব্ধি কি আর, প্রথম বল বলছে কি দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও হয় কি দ্বিগুণ। আচ্ছা, প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণ হয় দ্বিগুণ। বলদের অন্তর্গত কোণ কত হবে বলছে। আচ্ছা, এই ম্যাথগুলো কেমনে করবেন? বলদের অন্তর্গত কোণ 120 ডিগ্রি, এটা হচ্ছে মুখস্থ, সবাই জানেন এই ধরনের যত ম্যাথ সবগুলোর অ্যান্সার 120 ডিগ্রি হয়। বাট এটার আপনার হচ্ছে কাহিনী জানতে হবে। কাহিনী কেমনে জানবেন? দেখেন 3p বলছে এইটা, আর এটা বলছে 2p, এবং বলছে প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণ দ্বিগুণ হয়, মানে ধরেন এটা আর। একটা জিনিস খেয়াল করেন, 3p হইলে আচ্ছা ওইটা অনেক বড় প্রসেস না, ওই প্রসেস আমি না যাই। 3p/r হইলে প্রথম বল দ্বিগুণ করে 3/2p = r/2r, হাফ হাফ। এটা একটা সহজ নিয়মে করা যায়, জানা? এটা সহজ নিয়ম যদি বলি এরকম, এটা বড় একটা প্রসেস আছে, বাট এটা সহজ নিয়মটা আসলে এরকম যে যদি হচ্ছে এ মনে রাখেন, যদি বৃহত্তর বল দ্বিগুণ হলে লব্ধিও দ্বিগুণ হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ (120°) যদি বৃহত্তর বল দ্বিগুণ হলে লব্ধিও দ্বিগুণ হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত? 120°। মধ্যবর্তী কোণ হচ্ছে 120°। আচ্ছা, এরপরে বলছে কি যে হচ্ছে কোন বিন্দু ক্রিয়াতে p এবং 2p মানে বল দ্বয়ের লব্ধি যদি p এর ক্রিয়ারেখার উপর লম্ব হয়, এদের মধ্যবর্তী কোণের মান কত? এটা 120° হবে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমি বলছি কি, যদি হচ্ছে আমার মান দ্বিগুণ হয়, দুইটা কেস, একটা হচ্ছে যদি বৃহত্তর বল দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়, তবে তাদের কোণ 120°। আর আরেকটা হচ্ছে যদি একটা বল আরেকটা বলের উপর লম্ব হয় এবং বল দ্বয়ের যদি হয় একটার একটা দ্বিগুণ, তবুও এদের মধ্যবর্তী কোণ কি হয়? 120°। যেমন এই ম্যাথটা আমাকে যেরকম বলছে যে আমার হচ্ছে ওই কেস p, আর এটা হচ্ছে 2p, আর এটা হচ্ছে আমার r। তো আমি বলছি যে আমার ফর্মুলা হচ্ছে কি cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়, cos ইনভার্স ছোট কি p, বড় কি 2p, কাটটা ছোট। আচ্ছা, cos ইনভার্স হাফ মানে কি 120°, cos ইনভার্স হাফ মানে কি 120°। ওকে, এরপরে কি বলছে দেখেন যে একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুটি বলের লব্ধির বৃহত্তম মান 17 নিউটন হলে বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় 13 নিউটন। বল দুটির লব্ধির ক্ষুদ্রতম মান হচ্ছে কত? ওকে। আচ্ছা, সো বলছে দুটি বলের লব্ধির বৃহত্তম মান হচ্ছে 17 নিউটন এবং বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুটি বলের লব্ধির বৃহত্তম মান হচ্ছে 17 নিউটন। বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় 13 নিউটন। বল দুটির লব্ধির ক্ষুদ্রতম মান কত? আচ্ছা, লব্ধির বৃহত্তম মান বলছে আমার কি p + q 17 নিউটন। এটা একটা কেস বলছে, বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান হয় 13 নিউটন। মানে লম্বভাবে ক্রিয়াশীল হলে তো আমার শর্টকাট কি, r = p² - q², বা যেটাকে বলা যায় বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। সো আমার তো r এর মান কি? r এর মান 13 না, 13² = কি হয়? 13² হয় হচ্ছে 13² কি হয়? 13² কি হয়? √p² - q²। আচ্ছা, সো 13 p এর মান কত এখানে বলেন তো? আমার তো এটা শর্টকাট, r² √p² - q²। সো r এর মান এখানে কত? 13²। আচ্ছা, 13² হলে এখানে কি বলতে পারি? p² - q²। সরি তো প্রত্যয় ভাই এসে তো মানা দিয়ে দিল।
ওকে সরি ব্রো। এই যে এতটুকু করলাম। এরপর আমাকে একটা শর্ত কি দেওয়া আছে যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 17। সো আমি এখানে কি বলতে পারি 169 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। সো পি প্লাস কিউ এর মান কত 17। সো পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি 169/17। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি 169/17। এখন জাস্ট হচ্ছে আমি কি করব 169/17 কত হয়, আচ্ছা দুটি বার লব্ধি না, আচ্ছা 169/17 প্রায় 10-এর কাছাকাছি হয় আর কি। 10 ধরে নিই। 10 ধরে নিলে দুইটাকে যদি যোগ করে মাইনাস কিউ প্লাস কিউ যদি যোগ করি, বলছে দুটি বলে লব্ধির বৃহত্তম মান বলছে 17 নিউটন, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 17 হয়। আর আরেকটা বলছে যে বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল লব্ধির মান হয় 13 নিউটন। বলছে বল দুটি লব্ধির ক্ষুদ্রতম মান কত, মানে পি মাইনাস কিউ এর মান কত। পি মাইনাস কিউ এর মান অবশ্যই হচ্ছে কি হবে 10-এর কাছাকাছি, যেটা হচ্ছে 10 তো এখানে দেওয়াই নাই, 7 দেওয়া আছে, 7 দেওয়া আছে। সো এটা ভুলভাল দেওয়া কেন এখানে 17 না, তাহলে পি মাইনাস কিউ কি হবে 10। আচ্ছা এটা তো ভুল আছে, অ্যান্সারে ভুল আছে বুঝছেন। 169/17 এখানে 10-এর কাছাকাছি কিছু একটা হবে। প্রসেসটা মনে রাখেন, তো অ্যান্সারে ভুল থাকলেও প্যারা নাই আর কি। ওকে, সো আমরা যদি দেখি যে হচ্ছে নেক্সট কোশ্চেনটা কি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এ বি ও সিডি দেখা দুইটির ছেদবিন্দু ও এবং ডেল ইজ ইকুয়াল টু বলছে 3 কোণ বি হলে কোণ বি এর মান কত ডিগ্রি হবে। সো এটা খুবই ইজি কোশ্চেন। এটা হচ্ছে মূলত মানে ইন্টারের কোনো টপিকের মধ্যে নাই আসলে। এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনাকে একটু নাড়ায় দেখলো যে আপনি আসলে পারেন কি না। সো কোশ্চেনটা বলছে যে কোণ ডেল, এই যে কোণ ডেল, কালা নিচে কে সাদা, তোমাকে বলছে যে কোণ ডেল কোণ ডেল ইজ ইকুয়াল টু কি বলছে 3 কোণ ভি, এটা বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি কি বলতে পারি যে এই কোণটা আমি যদি হচ্ছে অন্য একটা কালার নেই, এই কোণটা হচ্ছে কি 3 কোণ ভি, কারণ কি এটা কি ডেল আর এইটা কি আমার ভি। সো আমার এই পুরা কোণটাকে আমি কি বলতে পারি 4 কোণ ভি বলতে পারি না। আই মিন আমার হচ্ছে যে 4 কোণ ভি, এই যে পুরাটা 4 কোণ ভি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি 180 ডিগ্রি। সো আমি বলতে পারি কি কোণ ভি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 45 ডিগ্রি। কোণ ভি ইজ ইকুয়াল টু আমার কি 45 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। 25 নম্বরে কি বলছে যে চিত্রে এবিসির একটি রম্বস যার কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে যদি কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি ও কোণ এ বি ও ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি হয়, তবে এক্স এর মান কত ডিগ্রি হবে। সো আমরা এটা অ্যাকচুয়ালি কী করব, আমার যদি একটা রম্বস যদি হচ্ছে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে যদি ও বিন্দুতে ছেদ করে এবং কোণ ও এ বি অর্থাৎ হচ্ছে আমার এই কোণটা যদি হয় 50 ডিগ্রি, ও এ বি সরি এইটা বলছিলাম 50 ডিগ্রি, এটা কেমন 50 90 ডিগ্রি হবে, এটা বলছে আমাকে 50 ডিগ্রি এবং কোণ এ বি ও হচ্ছে এক্স ডিগ্রি, তবে বলছে যে এক্স এর মান কত ডিগ্রি হবে। সো আমরা জানি কি রম্বসের দুইটি কর্ণ যদি পরস্পর ছেদ করে এবং তাহলে এই প্রত্যেকটা 90 ডিগ্রি হয় না। রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি 90 ডিগ্রি কোণে ছেদ করে। সো আমার হচ্ছে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কি হয় 90 ডিগ্রি। কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। সুতরাং আমি কি বলতে পারি কোণ এ ও বি প্লাস কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখানে কোণ এ ও বি আছে কি 90 ডিগ্রি। সো আমি কি বলতে পারি কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ ইজ ইকুয়াল টু কী হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ওই পাশে নিয়ে গেলাম কারণ এটা কি 90 ডিগ্রি ছিল আমার। আবার কোণ ও এ বি ইজ ইকুয়াল টু আবার 50 ডিগ্রি দেওয়া, আর এটা কি দেওয়া এক্স দেওয়া ইজ ইকুয়াল 90 ডিগ্রি। সো এক্স ইজ ইকুয়াল টু আমার কী হবে 40 ডিগ্রি। সো আমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে আমার এইটা
কারণ আমি জানি কি ত্রিভুজ এ ও বি তে তিনটা কোণের সমষ্টিকে আমার 180 ডিগ্রি, যেখানে আমার হচ্ছে কোণ এ ও বি হচ্ছে 90 ডিগ্রি। 26 নম্বর, একজন লোক তার কাঁধে আনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব হবে কত? আচ্ছা, এটা খুবই ইজি একটা কোশ্চেন। সো এটা হচ্ছে আমি যদি আমার ওজন যদি ধরি ডাব্লিউ এবং আমার যদি হচ্ছে কাঁধের ওজন ধরছি আমি 3W, তাহলে আমি কি বলতে পারি যে ডাব্লিউ ইন্টু 6, সরি এভাবে না করি, আমাকে বলছে যে একজন লোক তার কাঁধে আনুভূমিক হিসাবে 6 ফুট দীর্ঘটি লাঠির প্রান্তে হাত রাখছে এবং ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে প্রান্তে হাত রেখে। সো এটা আমি বলতে পারি কি ডাব্লিউ ওজনের একটা বস্তু বহন করছে এবং বলছে যে কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুর ওজনে 3 গুণ হলে, যদি এটা 3 গুণ হয় তাহলে যদি 3W হয় তখন আমাকে বলছে হাতের দূরত্ব কত হবে। তো আমি যদি হাতের দূরত্ব x ধরি তাহলে হচ্ছে 3W ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কী হয় আমার W ইন্টু 6, তাহলে হচ্ছে আমি কি বলতে পারি ডাব্লিউ কাটাকাটি, তাহলে x ইজ ইকুয়াল টু কী হয় 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে যে কোনো বিন্দুতে P এবং 2P মানে দুইটি বল ক্রিয়াশীল এবং প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিকে অপরিবর্তিত থাকে P এর মান কত হবে? আচ্ছা, এটা করার খুব একটা ইজিয়েস্ট ওয়ে কি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এরকম, প্রথম বল ডিভাইড বাই দ্বিতীয় বল, এরপর ইজ ইকুয়াল টু কি হবে বৃদ্ধির পর প্রথম বল আর হচ্ছে বৃদ্ধির পর দ্বিতীয় বল। বৃদ্ধির পর দ্বিতীয় বল। তো প্রথম বল আমার কি ছিল? প্রথমে P, এরপরে প্রথম বল কত হয়েছে? প্রথম বল হয়েছে দ্বিগুণ মানে 2P। দ্বিতীয় বল প্রথমে ছিল 2P, এরপরে দ্বিতীয় বল বৃদ্ধি পায় হয়েছে 8 একক মানে 2P প্লাস 8, তাহলে হচ্ছে PP কাটাকাটি 4P ইজ ইকুয়াল টু 2P প্লাস 8, তাহলে হচ্ছে P ইজ ইকুয়াল টু কি 4, P ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলতেছি যে বলের অনুপাত প্রথম বল ডিভাইড বাই দ্বিতীয় বল এবং বৃদ্ধির পরে প্রথম বল ডিভাইড বাই বৃদ্ধির পরে দ্বিতীয় বল, এই নিয়ম দিয়ে আমি হচ্ছে এই ম্যাথগুলো করতে পারি। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে আসছে, সদৃশ কোণী ত্রিভুজের কনসেপ্ট। তো ভার্সিটির ক্লাসগুলোতে নর্মালি হচ্ছে এত ডিটেলস পড়ানো হয় না, সো আমি হচ্ছে ওইটা আর কি পুরোটা ডিটেলস বলি নেই আর কি, ফর্মুলা মনে রাখবেন। এরপরে কি বলছে? কোনো বিন্দুতে দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মান কত? আচ্ছা, যেহেতু ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে, সো ক্ষুদ্রতর বল আমি কি বলতে পারি কিউ, আর বৃহত্তম বল হচ্ছে পি, যেখানে আমার কোণ বলছে 120 ডিগ্রি, আর বৃহত্তর বলের মান আমাকে বলছে কত? 10 নিউটন। সো আমি ফর্মুলা জানি কি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস কিউ বাই পি। সো কজ আলফা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? মাইনাস কিউ বাই পি। সো কজ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি বলবো? মাইনাস কিউ মানে কি? কিউ মানে হচ্ছে ছোটোটা, আর পি এর মান হচ্ছে কত? 10, মাইনাস মাইনাস কাটাকাটি। আচ্ছা, মাইনাস মাইনাস এখন কাটাকাটি, মাইনাস তো এই মাইনাসই থাকবে, সরি মাইনাস তো মাইনাসই থাকবে। এরপর হচ্ছে মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস কিউ বাই 10। সো আমি কি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু 5। সো কিউ ইজ ইকুয়াল টু 5 নিউটন। বা এটাকে এভাবে করা যায় যে দুটি বল যদি হচ্ছে একটার উপর লম্ব হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তখন ওই বল দ্বয় ছোট বল বড় বলের দ্বিগুণ হয়, সরি বড় বল ছোট বলের দ্বিগুণ হয়। মানে বড় বল যদি হয় 10 তাহলে ছোট বল হয় 5। কারণ কি? কারণ হচ্ছে এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি হচ্ছে ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ। সো এই এক ধরনের বা 2-3-4 ধরনের টপিক দেখা যাচ্ছে আমার এই চ্যাপ্টারে ঘুরে ঘুরে আসে। সো আমরা কি করবো? এই চ্যাপ্টারটা ফার্স্ট অফ অল করবো কি রূপন্তীর বইয়ে যে লাস্ট এডিশন, ওই এডিশনের হচ্ছে উদাহরণের ম্যাথ করবো, উদাহরণের ম্যাথগুলো করবো, প্লাস আমার হচ্ছে এই যে এমসিকিউগুলো হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে, কোশ্চেন ব্যাঙ্কের এমসিগুলো খুব ফাস্ট সলভ করার চেষ্টা করবো এবং তাদের শর্টকাট সিস্টেম বা কীভাবে দ্রুত করা যায় তা আয়ত্ত করে নেবো। আমি কয়টা প্রবলেম হচ্ছে যেগুলো দেখাইছি, এই প্রবলেমগুলো মূলত ঘুরে ঘুরে আসে। আচ্ছা, সো এই পর্যন্তই। আশা করি চ্যাপ্টারটা অনেক ভালো লাগছে। তো নেক্সট চ্যাপ্টার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।